তো বন্ধুরা দেখো বিকেলবেলা একদম সুন্দর একদম প্রাকৃতিক দৃশ্য একদম মনোরম দৃশ্যে চলে এসেছি। আর কয়েকদিন থেকেই তো তোমাদেরকে বলছি কিউএনএ ভিডিও করব। তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো, তো প্রশ্নগুলো খুবই সুন্দর। কি জানো তো, মানে সময় করে উঠতে পারছিলাম না যে এক জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের মানে প্রশ্নগুলোর উত্তর দেব। তো দেখো ঘরের কাজ মানে বুঝতেই পারছো বাড়িতে আমি কত কাজ করি, এই নিয়ে আর কি করা হচ্ছিল না। আর তোমাদেরকে তো বলেছিলাম যে নতুন ফোন কিনবো তারপরে ভিডিওটা করব। তো নতুন ফোন নেওয়ার পরের দিনই করার কথা ছিল, করা হয়ে ওঠেনি। তো যাই হোক আজকে দেখো সব কাজ কমপ্লিট করে হাতে একটু সময় বের করেছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর প্রাকৃতিক একদম চারিদিক পরিবেশ কত সুন্দর লাগছে, এখানে চলে এসেছি। তো চলো এখন শুরু করা যাক। তোমাদের প্রশ্নগুলো আমি বলি আর উত্তরগুলো তোমাদেরকে বলি, তোমরা শোনো। চলো দেখি প্রথমে কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা করেছে নার্গিস। সে লিখেছে আমার বাড়ি তারাপীঠের পাশে, তোমার বাড়ি কি দাঁতপুরের পাশে? তো যদি দাঁতপুর যাই আমার মামার বাড়ি, তোমাদের বাড়ি যাব। হ্যাঁ গো, আমাদের বাড়ি দাঁতপুরের পাশের গ্রামে। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাই, দিয়ে যেখানে টোটো ধরি সেটা হচ্ছে দাঁতপুর গ্রাম। তো অবশ্যই তুমি যদি কোনোদিন তোমার মামার বাড়ি আসো তাহলে আমাদের বাড়ি আসবে। তারপরে প্রশ্নটি হচ্ছে অসীমা দাস। সে লিখেছে আমি একদিন তোমার ননদকে পুরো দিন ভিডিওতে দেখতে চাই। তো কি বলো তো, দিদিকে আমি ভিডিও করতে বলি, দিদিও ভিডিও করতে চায় না, একটু লজ্জা লজ্জা পায়। তো তোমরা যখন বলছো দেখতে চাও, অবশ্যই দিদিকে আমি একদিন সারাদিনের ব্লগে মানে সবকিছুর মধ্যে দিদিকে রাখার চেষ্টা করব। তারপরের প্রশ্নটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে এক দিদিভাই লিখেছে তোমার পদবী কি? আমার পদবী এখন হচ্ছে লেট, মানে বাপের বাড়িতে বিয়ের আগে দাস ছিলাম, টাইটেল দাস লিখতাম, এখন লেট লিখি। তবে জাতিটা একই, মানে বাগদি জাতি, আমরা তফসিলি জাতি আর কি। তো একই হচ্ছে, একই কাস্টের মধ্যে হয়েছে, কিন্তু টাইটেলটা একটু চেঞ্জ হয়েছে। এর প্রশ্নটি হচ্ছে দোলা চক্রবর্তী, মানে দোলা দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে তোমার বাড়িটা বীরভূম জেলার কোথায়? আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলা রামপুরহাট থানার মধ্যে পারকান্দি গ্রামে। তারপরের কমেন্টটি হচ্ছে ফুলি বানিক লিখেছে তোমার আর দাদা ভাইয়ের কিভাবে ভালোবাসা হয়েছিল গল্পটা একটু বলো। তো কি বলো তো দিদি ভাই, মানে এই গল্পটা বলতে গেলে না একটা বড় ভিডিও করতে হবে, তার মধ্যে দিয়ে বলতে হবে, কারণ এই গল্পটা অনেকটা বড় হবে আর কি। তো এখানে বলা যাবে না। তো যাই হোক পরের কোনো একটা ভিডিওতে গল্পটা অবশ্যই গোটাটা বলবো। তারপরের প্রশ্নটি হচ্ছে মনিকা মণ্ডল, মানে মনিকা দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে তুমি কতদূর পড়াশোনা করেছো আর তোমার সাথে দাদা ভাইয়ের কোথায় এলাম? আমি পড়াশোনা করেছি, কলেজে ভর্তি হয়েছিলাম, বিয়ে ফার্স্ট ইয়ার পড়েছি, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। তারপরে বিয়ে হয়ে গেছে, দিয়ে সংসারে আর কি ব্যস্ত হয়ে পড়েছি, দেওয়ার করা হয়নি। আর আলাপ ওই যে আমার দিদির মামা শ্বশুরের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তো দিদিদের বিয়ে হয় তখন থেকে ওর সাথে আমার আলাপ। তারপরের কমেন্টটি হচ্ছে বাঁকুড়া থেকে রিয়া। সে লিখেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, আমি আর আমার শাশুড়ি মা রোজ তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার আর শাশুড়ি মায়ের নামটা নিও। তো রিয়া দিদিভাই তোমার নাম নিয়ে নিলাম, আর তোমার শাশুড়ি মায়ের নাম বলেছো সীমা, এই যে সীমা কাকিমা আপনারও নাম নিয়ে নিলাম। আপনারা দুজনে খুব খুব ভালো থাকবেন। পরের প্রশ্নটি করেছে দেবলীনা মুখার্জি। সে লিখেছে তুমি না তোমার বর কে প্রথম ভালোবাসার কথাটা জানিয়েছিল, কিভাবে যোগাযোগ হতো? তো আমার বরই আমাকে প্রথমে ভালোবাসার কথাটা জানিয়েছিল। তো যোগাযোগ হতো বলতে কি ওই হয়েছিল আর কি, আমাদের তো মানে সম্পর্কের মধ্যে হচ্ছি, তখন আমার মোবাইল ছিল না, তবে বাবার মোবাইল নাম্বার আর কি ও জানতে পেরেছিল, মানে দিদির বাড়িতে তো ও গেছিলো, বুঝতে পেরেছে, দিদির মোবাইল থেকে নিতে পেরেছিল, তখন আর কি ফোন করেছিল। তারপরে এই হয় আর কি আলাপ আলোচনা, তারপরে এই ফোন করি, তারপর থেকে প্রেম, তারপর বিয়ে, এই আর কি। তবে ওই আগে বলেছিল। তারপরের প্রশ্নটি হচ্ছে রাখি বসে। সে লিখেছে দিদিভাই তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 26 বছর, মানে 26 বছর পূর্ণ হলো, দিয়ে ওই 2 মাস চলছে। তারপরের কমেন্টটি আরেকটি দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও দেখার জন্য আমার মেয়ে পুরো পাগল হয়ে যায়, আমার মেয়ের বয়স হচ্ছে 5 বছর, ওর নামটি নিয়ে ও খুব খুশি হবে। মেয়ের নাম হচ্ছে রিয়া পণ্ডিত। এই যে রিয়া সোনা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তারপরের প্রশ্নটি হচ্ছে রেশমি উড়িষ্যা থেকে। সে লিখেছে যে তুমি তো একটা গ্রামের বউ, তুমি যখন প্রথম ভিডিও করা শুরু করলে তখন তোমার গ্রামের মানুষ তোমাকে কি বলতো, কি চোখে দেখতো, আর এখন কি চোখে দেখে? তো কি বলো তো,
মানে প্রথম আমি যখন ভিডিও করতাম তখন আমি তো গ্রামের বউ, তো সবাই বলতো যে রুদ্র বাবার নাম নিয়ে বলতো অমুকের বউ মোবাইল নিয়ে শুধু কি করে বেড়ায়, ভিডিও করে বেড়ায়, মানে বাড়ির বউদের মোবাইল দেখা, এত মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা, এটা সবাই না পছন্দ করতো না। তারপরে সবাই জানতে পারলো ইউটিউব সম্বন্ধে, তোমাদের ভালোবাসায় যে আমি একটু উঠতে পেরেছি। আর কি বলতো, সবাই জানলো এটা যে ইউটিউব থেকে কিছু করা যায়, আর এটাও জানলো যে আমি ভালো কাজেই লাগাচ্ছি, কোনো খারাপ কাজ করছি না। সবাই সেটা যখন জানতে পারলো তখন আর কি এখন আর কেউ কিছু বলে না, এখন সবাই ভালোই বলে, আমাকে সাপোর্ট করে, সবাই ভালোই বলে। তারপরের প্রশ্নটি হচ্ছে মনীষা পাল লিখেছে, তোমার বাবা কোন স্কুলে চাকরি করে? আমার বাবা প্রাইমারি স্কুলে চাকরি করে। আর তোমার শ্বশুরমশাইদের কত বিঘা জমি আছে? তো আমি যতদূর জানি আমার শ্বশুরমশাইদের 5 বিঘা মতো জমি আছে। তো কি বলতো, কিছু কিছু জমি মানে তখন শ্বশুরমশাই চাষ করতে পারেনি, তো তাই অন্য মানুষকে আর কি দেওয়া আছে চাষ করার জন্য। আর শাশুড়িমা অসুস্থ থাকার জন্য কিছু জমি বিক্রি করতে হয়েছিল। আবার শাশুড়িমায়ের ওষুধের জন্য এই কয়েক বছর আগে কিছু জমি কিন্তু বন্ধক দেওয়া হয়েছে। তো তোমরা শুনলে আর কিছু জমি আছে, সেগুলো আমরা চাষ করি, তোমরা তো দেখছোই, আমাদের বাড়িতে ধান আনা হলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরের প্রশ্নটি করেছে গৌর দাস, সে লিখেছে তোমার মায়ের বাড়ি যাও কোন রাস্তা দিয়ে? কৃষ্ণপুর দিয়ে? না গো, আমরা কৃষ্ণপুর দিয়ে যাই না, আমরা বিষ্ণুপুর দিয়ে যাই, নইলে আমরা তারাপীঠ হয়ে এইদিকে যাই। তারপরের প্রশ্নটি হচ্ছে এক দিদিভাই লিখেছে, তোমরা কি সেকেন্ড বেবি নেবে, আর নিলে কবে নেবে? তো কি বলো তো দিদিভাই, এখন সেরকম কোনো প্ল্যান নেই, আর যদি কোনো প্ল্যান করি বা কোনো কিছু হয় তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। তারপরের কমেন্টটি হচ্ছে সংঘমিত্রা রয়, সে লিখেছে তোমার ননদ তো তোমার আরো কিছু কাজ করতে পারে, অনেক কম কাজ করে। না গো দিদি, যতটা সম্ভব আর কি করে, তবে আমি চেষ্টা করি কাজগুলো করে নেওয়ার। আর দিদির তো শরীরটা ভালো নয়, ওর কোমরে ব্যথা আছে, সেই জন্য আমি চেষ্টা করি দিদিকে কম কাজ দিতে, আমি আর কি কাজগুলো করে ফেলি। তাও দিদি অনেক কাজ করে, তোমরা দেখতেই পাও। তারপরের কমেন্টটি হচ্ছে একজন লিখেছে, আমি বাংলাদেশ থেকে মাসুরা বলছি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে মাসুরা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরের কমেন্টটি হচ্ছে সঙ্গীতা মাহাত্ম, সে লিখেছে তোমার বাবা হাই স্কুল টিচার নাকি প্রাইমারি স্কুল টিচার? আমার বাবা প্রাইমারি স্কুল টিচার। আর লিখেছ তোমার শ্বশুর বাড়ির সবার নাম কি? তো আমার শ্বশুর বাড়ির সবার নাম বলতে বড় থেকে শুরু করছি। তো আমার শ্বশুরমশাইয়ের নামটা আমি নিজে মুখে বলবো না, সবাই বলে শ্বশুরমশাইয়ের নাম করতে নেই। তো সাইডে আমার বর আছে, আমার বর আমার শ্বশুরমশাইয়ের নামটা বলবে। আমার বাবার নাম হচ্ছে শিবশঙ্কর লেট, মানে দৈবকী শ্বশুরমশাই। আর রুদ্রর বাবার নামটাও রুদ্রর বাবাই বলবে, বলে দাও। আর আমার ভিডিও তো সবাই দেখে, মানে আমার নামটা অনেকেই জানে, আমার নাম রাহুল লেট। আমার শাশুড়িমায়ের নামটাও তুমি বলো। আমার মায়ের নাম হচ্ছে জ্যোতিকা লেট, মানে দৈবকীর শাশুড়ি মা। আমি সবার বলছি, মা গেল, বাবা গেল, রুদ্রর বাবা গেল। তো এবার হচ্ছে আমার ননদের নাম হচ্ছে নিবেদিতা লেট। আর যে ঠাকুর জামাই আমাদের বাড়িতে আছে সেই ঠাকুর জামাইয়ের নাম পলাশ লেট, ভাগ্নির নাম অনুসুয়া লেট, আমার নাম দৈবকী লেট, আর আমার ছেলের নাম রুদ্র লেট। দেখেছো যে তোমাদের ওখানে ঘরে ঘরে কোনো সরকারি কলের ব্যবস্থা নেই কেন? তো কি বলো তো, ঘরে ঘরে এখনো কল দেওয়া হয়নি, তবে পাইপ লাইন করা হয়েছে ঘরে ঘরে কল দেওয়ার জন্য। তবে রাস্তায় যে কলগুলো আছে আর কি, পাড়াতে 2-3টে করে আছে টাইম কল, ওগুলো সরকারেরই কল। আর ঘরে ঘরে পাইপ লাইন হয়েছে, দেবে, তো কবে দেবে জানি না, দিলে তোমরাও দেখতে পাবে। তারপরের কমেন্টে হচ্ছে লিজা বর্মন, সে লিখেছে তোমার ইউটিউবে মাসিক ইনকাম কত? তো কি বলো তো, ইউটিউবের এই যে ইনকাম নিয়ে সেরকম কিছু বলতে নেই, কেউ দেখি বলেও না। তবে কি জানো তো, এই ইউটিউবের ইনকামটা কোনো স্থায়ী ইনকামও নয় যে প্রতি মাসে এটাই পাবে, সেটাও কিন্তু নয়। তবে ওই যে মাস গেলে 10 থেকে 15 হাতে আর কি পাই। তবে যে টাকাটা আমি ইউটিউব থেকে পাই সেটা কিন্তু আমার সংসারের কাজেই লাগাই। তারপরের কমেন্টটা হচ্ছে খুব সাংঘাতিক একটা কমেন্টটি করেছে সুন্দরম বোন। তো চলো বোন কি লিখেছে তোমাদেরকে এবার বলি আর কি। তো বোন লিখেছে, দিদি ভাই দাদা ভাই কোনো অচেনা অল্প বয়সী মেয়ের সাথে কথা বললে তোমার কতটা রাগ হয়? আর আমার মানে সাবস্ক্রাইবার বাদ দিয়ে অন্য অচেনা মেয়ে বলো, সত্যি কথা বলবে। তো কি বলো তো, রুদ্র বাবা না, মানে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকাই না, তো কি বলবো। তো সত্যি ও খুব ভালো, ও প্রথমে আমাকেই ভালোবেসে আমাকেই বিয়ে করেছে। তো সেই দিক থেকে ও সেভাবে কোনো মেয়ের সাথে কথাই বলে না, তো রাগ হওয়ার কোনো কথাই নেই আর কি। দেখো বন্ধুরা, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে সন্ধে হয়ে গেল। আর বুঝতেই পারছো আমি বাড়ির বউ, বাড়িতে এখন আমাকে যেতে হবে, সন্ধেবাতি দিতে হবে, আরও অনেক কাজ আছে। তো এদিকে দেখো আমার সঙ্গে কারা কারা এসছে। এই যে দেখছো, এটা আমাদের একটা যা, মানে পিসি শাশুড়ির ছেলের বউ। আর ওই যে বৃষ্টি এসছে, আর ওই যে ওই জায়ের ছেলে আর ভাগ্নি এসছে। আর এই দেখো রুদ্রকে দেখো একবার,
ও এসছে আমাদের সাথে, ওই যে দুষ্টুমি করছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। চলো বাবা এবার বাড়ি যেতে হবে, তো সন্ধে হয়ে গেল। চলো জুতো পরো, জুতো পরো। বাড়ি এসে সন্ধেবাতি দিলাম। আর বুঝতেই পারছো বাড়িতে অনেক কাজ থাকে, তো মানে কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি। তো আরো কয়েকটি কমেন্ট আছে, সেগুলো তো উত্তর দেওয়া হয়নি, তো বাড়িতেই দেখো এখন কমেন্টের উত্তরগুলো দেবো। তো চলো দেখি এবার কার কমেন্ট আছে। তো নাম দেওয়া নেই, মিউজিক বলে কি একটা আইডির নাম আছে। সে লিখেছে, তোমার ননদ তোমাদের সংসারে কি খরচ দেয়, আর টুইন বেবি কবে নেবে, তোমার ভাই কি করে। তো আমার ননদ সংসারে খরচ দেয় বলতে কি বলতো, কয়েকদিন আগে তো মায়ের খুবই অসুখ করেছিল, খুব শরীর খারাপ ছিল, আর খুব টানাটানির মধ্যেও ছিলাম আমরা দুই ননদ। তখন আমার খুব সাহায্য করেছিল, মানে টাকা পয়সা দিয়েছিল মাকে ডাক্তার দেখানোর জন্য। আর দিদি এখন ওই যে ভাগ্নেকে নিয়ে স্কুলে যায়, তখন বাজার টাজার করে নিয়ে আসে মাঝে মধ্যে। আবার বাড়িতে কিছু থাকে না, যখন আমি থাকি না বা কিছু, তখন দিদি আর কি নিজের টাকা থেকে ওগুলো নিয়ে আসে। আর টুইন বেবি তো আগেই বললাম যে এখন কোনো প্ল্যান নেই, প্ল্যান হলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আমার ভাই কি করে, আমার ভাই কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। তারপরে আবার আরেকজন লিখেছে, তোমাদের লাভ স্টোরি শুরু কিভাবে হলো বলো, আর রুদ্রর বার্থডে কবে। তো আমাদের লাভ স্টোরি শুনতে গেলে মানে অনেক ঘটনা, মানে লাভ স্টোরি আমাদের মানে অনেকটা এগিয়ে যাওয়ার পর আবার বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো সেসব অনেক ঘটনা পরে একদিন ভিডিও করে তোমাদেরকে বলবো। আর রুদ্রর বার্থডে হচ্ছে 4 মার্চ, আর ফাল্গুন মাসের 20 তারিখে রুদ্র হয়েছিল। তারপরের কমেন্ট হচ্ছে টিয়া বোনের। সে লিখেছে, দিদিভাই তোমার পছন্দগুলো বলো সব দিক থেকে। তো কি বলবো, আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে তোমরা, তোমাদেরকে আমার সব থেকে ভালো লাগে, তোমরাই আমার কাছে আর কি খুব পছন্দের জিনিস। আর এদিকে বলতে গেলে খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে মাছ মাংসটা অতটা আমার প্রিয় নয়, তবে ডিমটা ভালো লাগে। আর ওই যে কালারের মধ্যে লাল রংটা আমার বেশি ভালো লাগে, লাল শাড়ি টাড়ি এসবগুলো আমার ভালো লাগে, আর লাল শাড়ি দেখবে আমার বেশিরভাগ আছে। তো আরো অনেক কিছু আছে, সেগুলো তো আর বলা সম্ভব নয়। তো যাই হোক, তোমরা তো ডেলি ব্লগ দেখছোই, বুঝতেই পারবে যে আমি কি পছন্দ করি আর কি করি না। টিয়া বোন এটাও লিখেছে যে দাদা ভাই ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে কি গিফট দিয়েছিল, আর তুমি দাদা ভাইকে কি গিফট দিয়েছিলে। তো ও গিফট দিয়েছিল, আমি কিছুই দিইনি, কারণ দিদির বাড়ি তো রামপুরহাটে ছিল, রামপুরহাটে আমরা পার্কে দেখা করেছিলাম। ও একটা লাভের মতো ছিল কাচের, তো সেটার ভেতরে আই লাভ ইউ লেখা ছিল, সেটা আমাকে গিফট করেছিল। আর আমার গিফট কি ছিল জানো তো, ও বলছিল যে তুমি অত দূর থেকে রামপুরহাটে এসছো, এটাই আমার কাছে অনেক, মানে আমি এসে ওকে গিফট দিয়েছি, ওটা ওর গিফট, ওকে আমি দিয়েছি, আর ও যে আমাকে ওইটা দিয়েছিল ওইটা আমার গিফট। তারপরের কমেন্টটি হচ্ছে হাজরাত আলী। সে লিখেছে, দৈবকী তোমাদের গ্রামে মুসলিম লোকজন থাকে? না গো, আমাদের গ্রামে মুসলিম লোকজন নেই, তবে পাশের গ্রামে আছে। আর লিখেছো, রুদ্রকে স্কুলে অ্যাডমিশন করাতে কত ফিজ নিল। তো রুদ্রকে স্কুলে ভর্তি করাতে 5200 টাকা লেগেছিল। আর এই যে 5200 টাকা দিয়ে রুদ্রকে স্কুলে ভর্তি করেছি শুধুমাত্র তোমাদের জন্য, মানে আমি মা হয়ে স্কুলে শুধু ভর্তিটাই করিয়ে দিয়ে এসেছি, মানে দায়িত্বটা পালন করেছি, কিন্তু সবকিছু হয়েছে তোমাদের জন্য। তারপরের কমেন্টটি হচ্ছে, একজন লিখেছে, তোমার ননদ তোমাদের বাড়িতে কেন থাকে বুঝতে পারি না, তোমার ননদের সম্পর্কে জানিও। তো কি বলতো, আমাদের বিয়ে হয় যখন, তখন দিদি কিন্তু থাকতো না, শ্বশুর বাড়িতেই থাকতো, আমাদের গ্রামে দিদির শ্বশুর বাড়ি। তার বিয়ের 2 মাস পর দিদির খুবই শরীর খারাপ হয়েছিল, কিছুই করতে পারতো না, মায়ের যেমন এখন অবস্থা তোমরা দেখতে পাচ্ছ ওই রকম ছিল। তো তখন দিদিকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, ডাক্তার দেখানো হচ্ছিল, তখন খুব শরীর খারাপ বলে মায়ের কাছে আর কি মায়ের বাড়িতেই থাকতো। তারপরে দিদি আস্তে আস্তে ডাক্তার দেখানোর পর সুস্থ হলো, তারপরে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লো, দিদি আর কি বাড়িতে থেকে মায়ের সেবা যত্ন করতে শুরু করলো। দিয়ে তারপরে আবার বাবা অসুস্থ হলো, এভাবে আর কি মানে রুদ্র বাবা চারিদিকটা না সামলে উঠতে পারছিল না, তাই দিদিও আর কি এ বাড়িতে থাকছিল, তাই এখনো আছে। তবে এই যে দিদিদের ঘর হবে, মাল চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, তো ঘর এবার হয়ে গেলে দিদিরা তখন দিদিদের ঘরে চলে যাবে। তারপরের কমেন্টটি হচ্ছে সুরাইয়া সুলতানা। সে লিখেছে, আচ্ছা দিদি ভাই, তোমাদের এখানে বা তোমাদের পাড়ায় কি মুসলিম থাকে না, আজান দেয় না? আমরা তো মুসলিম, তাই লিখেছে। তো আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় মুসলিম নেই গো বোন, আমাদের পাশের গ্রামে আছে। তো তোমরা হয়তো শুনতে পাও ভোরবেলায় যখন আমি কোনো কাজ করি, আজান আমাদের গ্রাম থেকে শোনা যায়, তবে আমাদের গ্রামে নেই। তারপরের কমেন্টটি হচ্ছে তনাইয়া মাঝি। সে লিখেছে, বর্ধমান আসো নাকি? আমার বাড়ি বর্ধমান। হ্যাঁ গো, আমরা বর্ধমান যাই, বর্ধমানে আমাদের পিসি শাশুড়ির বাড়ি আছে, গিয়েছিলাম, ওই 2-3 বছর হয়ে গেল। তো আবার যাব, যদি কখনো কোনো অনুষ্ঠান হয় অবশ্যই যাব। তো বন্ধুরা, এই ছিল আমার কিউএনএ ভিডিও। আর তোমরা অনেকে একই রকম প্রশ্ন করেছো,
তো যাদের একই রকম প্রশ্ন আছে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে বললাম না, একেবারে উত্তরটা দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো যাই হোক, আমারও খুব ভালো লাগলো। এভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও, বড়রা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই সংসারের মাঝে থেকে, তোমাদের মাঝে থেকে এভাবেই ভালো থাকি আর তোমাদেরকেও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।